নমস্কার, আমি ইন্দ্রাণী। আপনারা দেখছেন আগডুম বাগডুম। আপনারা দেখতেই পাচ্ছেন আমার পাশ দিয়ে বয়ে চলেছে গঙ্গা নদী। আজকের কন্টেন্টও সেই গঙ্গাকে নিয়ে। আচ্ছা, গঙ্গা কি সেই আবহমান কাল থেকে ঠিক এই স্রোত বহন করেই চলছে? যদি বলি না, যদি বলি গঙ্গার খাত অন্য ছিল, যদি বলি প্রাচীনকালে গঙ্গার গুরুত্ব অন্য ছিল, তাহলে কেমনটা হয়? আজকে আমরা কথা বলবো আদি গঙ্গা নিয়ে। কিন্তু তাহলে গঙ্গার পাড়ে কেন দাঁড়িয়ে আছি? আসলে ঘটনার সূত্রপাত এখান থেকে। চলুন দেখে নিই। ঐতিহাসিক নিহাররঞ্জন রায় তার বাঙালির ইতিহাস আদি পর্ব হইতে উল্লেখ করেছেন যে আদি গঙ্গার উল্লেখ সর্বপ্রথম পাওয়া যায় বিপ্রদাস পিপিলাইয়ের মনসা মঙ্গল কাব্যে, যেখানে চাঁদ সদাগরে যে বাণিজ্য তরী নিয়ে সাগরে যাত্রা তা হয়েছিল আদি গঙ্গার খাত বই। এই নিহাররঞ্জন রায় তিনি বলছেন যে কলকাতা পর্যন্ত, মানে কলকাতা এবং হাওড়ায় সে সময় বেতর অঞ্চল পর্যন্ত গঙ্গা এই খাত দিয়েই বয়ে গিয়েছে, কিন্তু তারপর সে খাত বদলে গিয়েছিল। সে খাত আগে ছিল অন্য। বেতর বলতে বর্তমানের শিবপুরের কথা আমরা বলছি। শিবপুরের ঠিক উল্টো পিঠে যদি আমরা খিদিরপুরের দই ঘাটে যাই, তাহলে দেখতে পারবো গঙ্গার গা দিয়ে একটা খাল বেরিয়ে গিয়েছে। সেই খালই হচ্ছে আসলে আদি গঙ্গা। এই খাত বই একসময় গঙ্গা নদী প্রবাহিত হতো। পরবর্তীকালে প্রাকৃতিক কারণে যখন আদি গঙ্গা মজে যেতে থাকে বা তাতে জলধারণ ক্ষমতা কমতে থাকে, তখন প্রাচীন সরস্বতী নদীর খাতের সাথে এই গঙ্গা নদীর ধারাকে সংযুক্ত করেন নবাব আলীবর্দী খাঁ। সংযুক্ত করেন খাল খননের মধ্যে দিয়ে। সেই খালই একসময় জলের তোড়ে চওড়া হয়ে যায় এবং তারপরে আজকের এই হুগলি ভাগীরথী নদীকে কিন্তু আমরা দেখতে পাই। চলে এসেছি ওয়াটগঞ্জের ঠিক পাশে দইঘাটে, যেখান থেকে আদি গঙ্গা শুরু হয়েছে। আমার পাশ থেকে যে খালটি বয়ে চলেছে আপনারা দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে আদি গঙ্গা। এইখান থেকে এর সূত্রপাত। নিহাররঞ্জন রায় বলছেন যে বিপ্রদাস পিপিলাই যে সময় মনসা বিজয় লিখছেন, সেই সময় গঙ্গা আসলে এই রাস্তা দিয়ে বয়ে যেত। এই ক্ষেত্রে দুটো ম্যাপের কথা উল্লেখ করতে হয়। মনসা বিজয়ের অন্তত 100 বছর পরে ভান্ডেনব্রুকের ম্যাপ এবং তার 100 বছর পরে ব্রেনেলের ম্যাপ। নিহাররঞ্জন রায় নির্দিষ্ট করে বলছেন যে মনসা বিজয়ে গঙ্গার যে গতিপথ উল্লেখ করা হয়েছে, সেই গঙ্গার গতিপথ অনুযায়ী ভান্ডেনব্রুকের ম্যাপে আদি গঙ্গার গতিপথ সম্পূর্ণভাবে মিলে যায়। এবং ব্রেনেলের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ব্রেনেলের ম্যাপে সেই আদি গঙ্গার কোনো উল্লেখ নেই। এক্ষেত্রে নিহাররঞ্জন রায় বলছেন যে মনসা বিজয় লেখার সময় এই আদি গঙ্গার বাণিজ্য ক্ষেত্রে যা গুরুত্ব ছিল, সেই গুরুত্ব হারায় ভান্ডেনব্রুকের ম্যাপ বানানোর সময়। কারণ মনসা বিজয়ে এই আদি গঙ্গার পাশ দিয়ে যে যে বন্দরের কথা উল্লেখ করা হয়েছে, তার একটারও অস্তিত্ব নেই ভান্ডেনব্রুকের ম্যাপে। এমনকি এটাও ভেবে দেখতে হবে যে কেন ব্রেনেলের ম্যাপে আদি গঙ্গার কোনো উল্লেখ নেই। কারণ ততদিনে আমাদের এই গঙ্গা নদীর খাত, যা আমার একদম সামনে আছে দ্বিতীয় হুগলি ব্রিজের সামনে, তো সেই গঙ্গা নদীর খাত তৈরি হয়ে গিয়েছে। তার আগে পর্যন্ত আমি যদি মনসা বিজয়ের কথা বলি, চাঁদ সদাগর সপ্তডিঙা নিয়ে এই রাস্তা দিয়ে গিয়েছেন। এবং এই একই উল্লেখ পাওয়া যায় চণ্ডীমঙ্গলেও। চণ্ডীমঙ্গলে মুকুন্দ দাস বলছেন যে ধনপতি তার সপ্তডিঙা নিয়ে এবং ছেলে শ্রীমন্তকে নিয়ে এই আদিগঙ্গা বয়ে গিয়েছিলেন সমুদ্রে, এবং এই আদিগঙ্গা হয়েই তারা দুজনে গিয়েছিলেন কালীঘাটে পুজো দিতে। আদিগঙ্গা এই মুহূর্তে গঙ্গার সাথে সংযুক্ত। যে রূপ আমরা এখানে দেখতে পাচ্ছি, যে পাখি উঠছে, জল বইছে, জলের রং ঘোলাটে, এই রূপটা বদলে যায় কলকাতা শহরে প্রবেশের সাথে সাথেই। আমরা যদি আজকের মহানায়ক উত্তম কুমার স্টেশনের থেকে যদি করুণাময়ী ট্যাক্সি স্ট্যান্ডের দিকে হেঁটে যাই, একটি ব্রিজ পড়বে, যে ব্রিজের নিচে একটি কালো খাল বয়ে চলেছে। এই কালো খালটিও আদি গঙ্গা। ব্রিজে ওঠার আগে থেকেই আপনারা পচা খালের গন্ধ পাবেন। স্রোত প্রায় নেই বললেই চলে। খালের পাশে তারজাল দিয়ে ঢাকা, সম্ভবত ময়লা ফেলা আর রোধ করতেই, কিন্তু খাল যা পচার তা পচে গিয়েছে। এবার মহানায়ক উত্তম কুমার মেট্রো স্টেশন থেকে যদি আমরা করুণাময়ী ট্যাক্সি স্ট্যান্ড হয়ে বাঁ হাতের রাস্তাটা ধরে সোজা হেঁটে যাই, তাহলে মেট্রোর যে পিলারগুলি
আদিগঙ্গার বুকের উপর দিয়ে বসানো রয়েছে সেগুলো দেখতে পাবো। এই মহানায়ক উত্তম কুমার মেট্রো স্টেশনের পর যখন ব্লু লাইন মেট্রো এক্সটেন্ডেড হয় তখন নিউ গড়িয়া পর্যন্ত প্রায় 300-র উপর পিলার পোতা আছে আদিগঙ্গার বুক ছিঁড়ে। এই আদিগঙ্গার আবার রূপ বদলে যায় যখন সেটি দক্ষিণ 24 পরগনা জেলায় প্রবেশ করে। গড়িয়ায় আদিগঙ্গা হঠাৎ হাওয়া হয়ে যায় এবং কামালগাছি থেকে পুনরায় এর সূত্রপাত হয়। তারপরে বারুইপুরের পরে আদিগঙ্গা গিয়ে মেশে সূর্যপুরের খালে। সূর্যপুরের খালে যদি কখনো যান তখন আদিগঙ্গার নদীর স্বরূপটি দেখতে পাবেন। জলের স্রোত আছে, জোয়ার ভাটা খেলছে, মাছ রয়েছে, পাখি রয়েছে। সেখানকার মানুষদের বক্তব্য নিয়মিত এখানে মাছ ধরা হয়, মিষ্টি জলের মাছ পাওয়া যায়। এই নদী তাদের জীবনের সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত। ব্রিটিশ আমলে ব্রিটিশ দূত সারম্যান এবং কর্নেল টালি পরপর 2 বার এই আদিগঙ্গা সংস্কার করেছিলেন, যে কারণে আদিগঙ্গার নাম কোথাও সারম্যানের নালা, কোথাও বা টালি নালা নামে খ্যাত। এই কর্নেল টালির নামেই অবশ্য আদিগঙ্গার ধারের যে গঞ্জ তার নাম টালিগঞ্জ হয়ে ওঠে। ব্রিটিশ আমলের পরে আদিগঙ্গার সংস্কার নিয়ে বিশেষ করে মানুষ মাথা ঘামায়নি। ইদানিং মানুষের টনক নড়েছে। জাতীয় পরিবেশ আদালত সময়সীমা বেঁধে দিয়েছে আদিগঙ্গা সংস্কারের। চলতি বছরের 30শে সেপ্টেম্বরের মধ্যে আদিগঙ্গা সংস্কারের কাজ শেষ করতে হবে বলে জানিয়েছে জাতীয় পরিবেশ আদালত এবং 15ই অক্টোবরের মধ্যে সেই রিপোর্ট জমা করতে হবে। তার কারণেই সম্ভবত আদিগঙ্গা জুড়ে যে ব্রিজগুলি রয়েছে, যে রাস্তাগুলি রয়েছে, তাতে তার জালির ব্যবস্থা করা হয়েছে। এই নিয়ে কি কি আপডেট সে কথা এখানে উল্লেখ করছি না, তবে এটুকু বলার যে শত শত বছর ধরে পতিতপাবনীর মতো আদিগঙ্গা এই শহরের যাবতীয় আবর্জনা বহন করে নিয়ে গেছে। ইদানিং টনক নড়লেও এই কথা কিন্তু সবারই মাথায় রাখা দরকার যে একটা সময় পেরিয়ে গেলে অনেক কিছুকে কিন্তু ফেরানো সম্ভব হয় না। আগডুম বাগডুমের কন্টেন্ট ভালো লেগে থাকলে অবশ্যই এটি বন্ধুদের মধ্যে শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট সেকশনে কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন। অনেক ধন্যবাদ। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে।